সাহেব একটু যদি মানে ছাত্র মনে করে যদি একটু বুঝিয়ে দেন যে যখন ইলেকশন কমিশন ভোটার ডেটাবেস তৈরি করে সেই কোলেকশন করে কোথায় রাখে এবং সেটাকে ম্যানেজ করে কি করে? খুব খুব ভালো প্রশ্ন করেছেন। আমি হয়তো এটাই বলতে যাচ্ছিলাম। ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের গোটা দেশের ডেটাবেস তার কাছে আছে এবং সেটা সেন্ট্রাল সার্ভারে প্রায় 90 থেকে 95 বা 96 কোটি যা বলি না কেন আমরা, এবং যবে থেকে কম্পিউটারাইজেশন হয়েছে শুধু তা নয়, প্রতিটা জেলাতে একদম 1952 প্রথম ইলেকশনের থেকে ভোটার লিস্ট কিন্তু এখনো রেকর্ড রুমে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রেকর্ড রুমে রাখা। আর কম্পিউটারাইজেশন সেগুলো কি ডিজিটাইজ করা হয়ে গেছে? হ্যাঁ, ডিজিটাইজ করা হয়েছে এবং 2002 থেকে ইলেকট্রাল রোল তৈরি করা হয়েছে এই কম্পিউটারে। তাহলে 2002 থেকে তো পুরোটা ডিজিটালি তৈরি হয়েছিল। আর আগের গুলো 1952 থেকে সবকটা ডিজিটাইজ করে রেকর্ড রুমে কিন্তু রাখা আছে, ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা আছে। ঠিক আছে, এবার আসি কারেন্ট ইলেকট্রাল রোলে, বা এই যে বলছে যে ইলেকশন কমিশন বলছে অনলাইন চেঞ্জ করা যাবে না। খুব সহজ পদ্ধতি, আমরা একটু তুলে ধরি ওয়েস্ট বেঙ্গলের কেস। কিছুদিন আগে ইলেকশন কমিশন আমাদের চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিল দিল্লিতে নির্বাচন সদনে, এবং দুটো ইআরও, একটা ময়নার ইআরও আর একটা হচ্ছে বারুইপুর পূর্ব সিটের ইআরও কে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বলা হয়েছে। কেন? তারা নাকি তারা নাকি পাসওয়ার্ড কাউকে দিয়ে দিয়েছিল বা কিছু হয়েছিল, এটা অ্যালিগেশন ওটা এনকোয়ারি ইলেকশন রাজ্য সরকার করছে। কিন্তু ইলেকশন কমিশন ইনসিস্ট করলো ওই দুজনকে সাসপেন্ড করতে হবে। শেষে চিফ সেক্রেটারির অর্ডারে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তারা এখন আন্ডার সাসপেনশন আছে, এনকোয়ারি চলছে। তাহলে যদি ইআরও নাম এন্ট্রি করতে পারে, ডিলিট করতে পারে, ভারতবর্ষের যত বিধানসভা আছে সব ইআরও পারে, তাহলে সব ইআরও পারে। মজার ব্যাপার হচ্ছে যে কোনো সফটওয়্যারে যারা অল্প স্বল্প আইটি বা আইটি রিলেটেড বা টেকনোলজি জানে, তারা জানে যে কোনো সফটওয়্যার তৈরি করার সময় ব্যাক এন্ডে একটা কি থাকে। ওই কিটা যার কাছে থাকবে ও তো যা ইচ্ছে তাই করে দেবে। এই কিটা সফটওয়্যারের কিটা, পাসওয়ার্ড বলছি না, কিন্তু পাসওয়ার্ড তো ইন্টারফেসে থাকে, সামনে স্ক্রিনে আসবে, কিন্তু সফটওয়্যার যে লিখেছে, সফটওয়্যার যারা হ্যান্ডেল করছে, সফটওয়্যার যারা ম্যানেজ করছে, সেই সফটওয়্যারের যে কিটা আছে, চাবিটা আছে, ওই ভেতরের যে ইউজার আইডি পাসওয়ার্ড যে আছে, সফটওয়্যারের ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা কারোর না কারোর কাছে আছে। তো সেটা নির্বাচন সদনের কাছে বসা। দর্শকদের একটি জানানোর জন্য এই যে কিটার কথা আবিদ সাহেব বলছেন, যেহেতু আমরা চাই যে দর্শকরা এই বিষয়ে আরো বেশি সন্ধান করুন এবং নিজেরা অনুসন্ধান করে জানুন, এটাকে বলে সোর্স কোড যার কাছে আছে তার কাছে কিন্তু সমস্ত কিছু আছে, সে ইচ্ছে করে যা খুশি করতে পারে। সোর্স কোড এটাকে যে কোনো লোক একটু আইটি জানে বা এই সফটওয়্যার লিখতে টিখতে জানে, বা সফটওয়্যার প্রোগ্রামার যারা হয় তারা জানে যে প্রত্যেকটা প্রোগ্রামের একটা সোর্স কোড থাকে। সেই সোর্স কোডটাকে একটু চেঞ্জ করলেই তো সব চেঞ্জ করা যায়। কিছুদিন আগে আমি জাস্ট একটা অন্য সিমিলার অ্যানালগাস একটা পয়েন্ট বলি। কিছুদিন আগে আমাদের পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে প্রচুর সিআইডি এনকোয়ারি হচ্ছে। ওই যে ট্যাবের জন্য 10,000 টাকা যেটা দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, অনেক লোকই পেছন থেকে চেঞ্জ করে ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। তার জন্য এফআইআর হয়েছে, আমি নিজেও এফআইআর করেছি তখন ছিলাম চেয়ারে। তো বক্তব্য এটা যে সফটওয়্যার দিয়ে করা যায় না তা নয়, এটা ইলেকশন কমিশন ভুল বলছে। সোর্স কোড যদি আমি অ্যাক্সেস থাকে আমার, তাহলে তো আমি যে কোনো কাজ করে দিতে পারি, আমি যা কিছু তাই করবো। নাম্বার 1। নাম্বার 2, সিও কর্ণাটকের চিঠিটা যদি পড়ে, ভিউয়ারদেরকে আমি রিকোয়েস্ট করবো চিঠিটা পড়বেন। ওইখানে 3টে সফটওয়্যারের নাম বলেছে যে এই সফটওয়্যার দিয়ে ডিলিশন হয়।
আবার কমিশন বলছে যে না এই অনলাইন কিছু করা যায় না, অনলাইনে ফর্ম 6 ফিল আপ করা যায়, ফর্ম 7 ফিল আপ করা যায়, 8 ফিল আপ করা যায়, 8A ফিল আপ করা যায়, সব করা যায়। তাহলে আমি যদি কমপ্লেন করে দিই 1000 লোকের ভোটারের নামে ফর্ম 7 ফিল আপ করে দিলাম, আর ইয়ারও যদি কম্প্রোমাইজ থাকে, ইয়ারও বা ইয়ারও কম্প্রোমাইজ থাকে, তাহলে তো সে ডিলিট করে দেবে, অটোমেটিকলি ডিলিট করে দেবে। তো এই যে জিনিসটা রাহুল গান্ধী যেটা পয়েন্ট আউট করেছে, ইন আ ওয়ে তার স্ট্যান্ডকে কিন্তু ইলেকশন কমিশন, যার রিপ্রেজেন্টেটিভ কর্ণাটকে আছেন, সিইও কর্ণাটক, তিনি নিজেই ভিন্ডিকেট করেছেন, তিনি নিজেই বলেছেন হ্যাঁ এসব করা যায়। আর যেটা বলছিলেন আগে যে ইলেকশন কমিশন যেটা নিগেট ডিনাই করেছে, তো পুরোটা কন্ট্রাডিক্টরি, পুরো 3টে উত্তর দিয়েছে, 3টেই কন্ট্রাডিক্টরি আছে। এখন যেটা আমাদের মূল প্রশ্ন, ইলেকশন কমিশন ছোট খাটো বড় ব্যাপার। এবার আরেকটা প্রশ্ন জাস্ট আমি অ্যাড করতে চাই, অনেক লোকই বলছে, অনেক লোকের মনে এই প্রশ্ন আসছে যে রাহুল গান্ধীর কথা ইলেকশন কমিশন শুনছে না, তাহলে রাহুল গান্ধী কোর্টে যাচ্ছেন না কেন? এটা দেখবেন অনেক লোকই প্রশ্ন করছে যে রাহুল গান্ধী কোর্টে যাচ্ছেন না কেন। কালকে কয়েকটা সাংবাদিক ওই প্রেস কনফারেন্সে রাহুল গান্ধীকে এই প্রশ্নটা করেছে যে 7 দিনের মধ্যে যদি এইটা না করে ইলেকশন কমিশন কিছু, তো আপনি কি কোর্টে যাবেন? রাহুল গান্ধী এই ট্র্যাপে পড়বে না। তার কারণ আমি বলে দিই, খুব সহজ ট্র্যাপ আছে এটা। 2023 সালে আমরা যদি রিকল করি, তাহলে কেন্দ্রীয় সরকার একটা আইন এনেছিল। ওই আইনটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ ইলেকশন কমিশনার and election commissioners appointment, posting etc. Act 2023। যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে ওখানে, লিডার অফ দি অপোজিশন থাকবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, তখন ওইটাকে বাইপাস করে কেন্দ্রীয় সরকার একটা আইন এনেছিল। ওই আইনে বলে দিয়েছে চিফ ইলেকশন কমিশনার আর অন্যান্য 2 কমিশনাররা কিভাবে অ্যাপয়েন্টেড হবে। ওই আইনটার যদি সেকশন 16 পড়েন, তাহলে ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে কোন ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার সে সিটিং হোক বা তার আগে রিটায়ারমেন্টের পরেও, তার বিরুদ্ধে কোনো কোর্ট কোনো কগনিজেন্স নিতে পারবে না। অনেক লোকই বলছে যে রাহুল গান্ধী কোর্টে যাচ্ছে না কেন? কোর্টে গেলে প্রথম দিনই এই কেস উড়ে যাবে, কারণ রাহুল গান্ধীর তো ডাইরেক্ট অ্যালিগেশন আছে জ্ঞানেশ কুমারের এগেনস্টে, জ্ঞানেশ কুমারের এবং আরো দুজন যারা আছেন, মিস্টার যোশী আর সোডি, ইনাদের এগেনস্টে। কিন্তু ইনাদের এগেনস্টে কোর্টে গেলে ওই আইনের সেকশন 16 অনুযায়ী কোনো কোর্ট কগনিজেন্স নিতে পারবে না। কোর্ট হাত তুলে দেবে, বলবে আমরা হেল্পলেস, আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। সেই জন্য রাহুল গান্ধী দেখবেন কালকে পরিষ্কার বলেছে যে আমি দেশের ভোটারদের সামনে রাখলাম তথ্য, ভোটারদের কোর্টে গেছি আমি, এটা আমার কাজ নয়, এই কাজ ছিল ইলেকশন কমিশনের, কিন্তু ইলেকশন কমিশন করেনি বলে আমাকে করতে হচ্ছে। দিয়ে আমি ভোটারদের কোর্টে গেলাম, লেট দ্য ভোটার্স ডিসাইড। সেই জন্য ওই যে যুক্তি যে কোর্টে যাচ্ছে না কেন, ওই ট্র্যাপে পড়বে না। ওটা পুরো ট্র্যাপ। ওই ট্র্যাপে পড়লে কি হবে, আবার ঝুলবে, অনেক লম্বা চলবে এবং শেষে কোর্ট হাত তুলে দেবে। তাহলে কোর্টের তো আইনের বাইরে যাওয়ার কিছু উপায় নেই। কোর্ট তো বলে দেবে, আইনেই বলা আছে যে না, কোনো ইলেকশন কমিশনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না, তাহলে তো কিছু হলো না। সেই জন্যই রাহুল গান্ধী এটা করছে এবং এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন ও রেজ করেছে। আমি বারবার আবার বলছি যে এই পার্টিনেন্ট কোয়েশ্চেন কিন্তু আবার পশ্চিমবাংলার SIR যখন হবে, অলরেডি প্রথম চিঠি অলরেডি ইস্যু হয়ে গেছে এবং কাজ হয়তো দুর্গাপুজোর পরই শুরু হবে। পশ্চিমবাংলায় কিন্তু আবার একই জিনিসগুলো ঘটবে, আবার সেই জিনিসটা আসবে, ডিলিটেড ভোটার, প্রচুর ডিলিশন হবে, এই হবে ওই হবে, নানা রকম অভিযোগ আসবে। সেই জন্য আমাদের সতর্ক থাকার এখন কথা। ফর দি ইন্টারেস্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসিটা যদি না থাকে, ভোটটাই যদি ঠিকঠাক না হয়, তাহলে তো আর বাকি থাকলো মানে আর আমাদের ভোটার ডেমোক্রেটিক সেটআপ তো দাঁড়িয়ে আছে ইলেকশন প্রসেসের উপর, এন্ড উই আর প্রাউড অফ ইট। আমরা সত্যি প্রাউড।
যে আমাদের এত বড় 90 কোটি 95 কোটি ভোটার এত সুস্থভাবে ইলেকশন কমিশন এতদিন ভোট করে এসছে, আজকে এই অভিযোগ কেন উঠছে? ইলেকশন কমিশন এবং 3 ইলেকশন কমিশনারকে ইন্ট্রোস্পেক্ট করা দরকার। এইখানে কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই, কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। যেটা সুদীপ্তদা বললেন যে রাহুল গান্ধী লিডার অফ দি অপোজিশন, প্রায় 50 কোটি ভোটারকে সে রিপ্রেজেন্ট করে এবং তার একটা সাংবিধানিক পোস্ট আছে, সে একটা অভিযোগ এনেছে। ইলেকশন কমিশন ইমিডিয়েটলি যদি নিজের ক্রেডিবিলিটি আবার রিসেট করতে চায়, ইমিডিয়েটলি ইনকোয়ারি অর্ডার করুক এবং যারা যারা এর জন্য মানে রেসপন্সিবল প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নিক, তাহলে ইলেকশন কমিশন নিজের ক্রেডিবিলিটি আবার আনতে পারবে। না হলে এই জিনিসটা চলবে। ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি খুব 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 তলানিতে গেছে। মানে আমি অ্যাজ এ ভোটার, অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন খুব হতাশ গণেশ কুমারের এই আচরণ দেখে, এই কথাবার্তা শুনে। ও ইজ নট মানে রাইজিং আপ টু দি অকেশন। ও নিজের চেয়ারের স্ট্রেচারকে প্রচুর ডাউন করে দিয়েছে এবং অন্যান্য ফর্মার ইলেকশন কমিশনাররা তাকে সতর্কও করেছেন। তা সত্ত্বেও বোধহয় কি জানি কেন করছেন না, কেন এটা তো উনি বলতে পারবেন। কিন্তু আগামী দিন রাহুল গান্ধী কালকেই আবার বলেছে যে আবার আর একটা উনি এটা কন্টিনিউয়াস 2 মাস ধরে রাউন্ড ওয়ার্ক করে যাবেন এবং বলে যাবেন যে কোথায় কোথায় কোন কনস্টিটিউয়েন্সিতে কি কি হয়েছে। তবে আইন কানুন একদম পরিষ্কার আছে, আইনে কোনো দ্বিধা নেই। ইমপ্লিমেন্টেশনে জ্ঞানেশ কুমারের প্রচুর ঘাটতি আছে আবার, এবং এই প্রোগ্রামের মাধ্যমে জ্ঞানেশ কুমারকে আমি অনুরোধ করব হাত জোড় করে যে উনি যাতে কারেক্টিভ কোর্স অফ অ্যাকশন যাতে নিতে শুরু করেন। হাই টাইম আছে যে কারেকশন করে নেওয়া দরকার। ধন্যবাদ।